আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ বাড়ল আরও 7 দিন। 14 জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে কঠোর বিধিনিষেধ। দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের শনাক্তের রেকর্ড। 164 জনের মৃত্যুর দিনে সুস্থ হলেন 9,964 জন। বৃহস্পতিবার থেকে দেশে ফের শুরু হচ্ছে গণটিকার নিবন্ধন। টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে করা হয়েছে 35 বছর। এবার ঈদুল আজহায় মিলতে পারে 5 দিন ছুটি। করোনা পরিস্থিতির উন্নতি না হলে ঘরবন্দি অবস্থায় কাটানো লাগতে পারে ঈদ। সিলেটের রাস্তায় বেড়েছে জনসমাগম ও যান চলাচল। লকডাউন বাড়ায় দুশ্চিন্তায় খেটে খাওয়া মানুষ। 4 দিন পর ব্যাংক খোলায় উপচে পড়া ভিড় ছিল গ্রাহকদের। সিলেটে একদিনে ফের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড স্পর্শ। 8 জনের মৃত্যুর দিনে আক্রান্ত শনাক্ত 250 শতাধিক। আবারও 5 দিনের বিদ্যুৎ বিড়ম্বনায় পড়তে যাচ্ছে সিলেট। মেরামত সংরক্ষণ কাজের জন্য প্রতিদিন বন্ধ থাকবে 8 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ। ঈদকে সামনে রেখে সিলেট নগরীর 6টি স্থানে টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু। ট্রাক থেকে মাল কিনতে ক্রেতাদের ভিড়। স্বাস্থ্যবিধির বালাই নিয়ে সিলেটের সর্ববৃহৎ মাছের আড়ত কাজীর বাজারে করোনা সংক্রমণ বিস্তারের আশঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও 7 দিন বাড়ানো হয়েছে। বিধিনিষেধের মেয়াদ আগামী 14 জুলাই পর্যন্ত বাড়িয়ে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগে সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় 7 জুলাই মধ্যরাত থেকে 14 জুলাই দিবাগত রাত 12টা পর্যন্ত বিধিনিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করলে সরকার গত 1 জুলাই থেকে 7 দিনের কঠোর বিধিনিষেধ জারি করে। দেয়া হয় 21টি নির্দেশনা। বিধিনিষেধের 5 দিন পার হলেও এর মধ্যে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়নি। কিন্তু সেই বিধিনিষেধের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বুধবার মধ্যরাতে। এর মধ্যে বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এই প্রেক্ষাপটে বিধিনিষেধের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানো হলো। বিধিনিষেধে জরুরি সেবা দেওয়া দফতর সংস্থা ছাড়া সরকারি বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিং মল, দোকানপাট বন্ধ রয়েছে। খোলা রয়েছে শিল্প কারখানা। জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজনের উপর নিষেধাজ্ঞা রয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী। বিধিনিষেধ ভেঙে বাইরে বের হওয়া ব্যক্তিদের প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে। সারা দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 164 জন, আর একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন 9,964 জন। করোনা সংক্রমণের শুরু থেকে এখনো পর্যন্ত এটি দেশের সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত শনাক্তের রেকর্ড। এর আগে গেল রোববার একদিনে সর্বাধিক 153 জন মারা যাওয়ার রেকর্ড হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় সারা দেশের ল্যাবগুলোতে নমুনা সংগ্রহ করা হয়েছে 35,042 জনের, আর পরীক্ষা করা হয়েছে 34,002টি। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হন 9,964 জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 29.30%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 67,57,562টি, আর মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,54,881 জনে। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 14.13%। গত 24 ঘন্টায় মারা যাওয়া 164 জনের মধ্যে 55 জনই খুলনার। এছাড়া ঢাকার 40, চট্টগ্রামের 18, রাজশাহীতে 16, বরিশালে 9, সিলেটে 8, রংপুরে 16 ও ময়মনসিংহে 2 জন মারা গেছেন। গেল 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 109 জন পুরুষ এবং 55 জন নারী। এদের মধ্যে 15 জন বাসায় মারা গেছেন। একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মারা যাওয়া 15,229 জনের মধ্যে পুরুষ 10,785 জন এবং নারী 4,444 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
দেশে ফের শুরু হচ্ছে করোনার গণটিকার নিবন্ধন। বৃহস্পতিবার থেকে অনলাইনে করা যাবে নিবন্ধন। এবার টিকা গ্রহণের জন্য বয়সসীমা 5 বছর কমিয়ে 35 করা হয়েছে। সোমবার গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। মহাপরিচালক জানান, বর্তমানে 40 ঊর্ধ্ব ব্যক্তিরা করোনার টিকা প্রাপ্তির জন্য নিবন্ধন করতে পারছেন। এটি এখন কমিয়ে আনা হয়েছে। 35 বছরের ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের ক্ষেত্রে কৃষক শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের টিকা বিষয়ক তথ্য বলছে, টিকা নিতে এখনও পর্যন্ত মোট 72,82,869 জন নিবন্ধন করেছেন। তাদের অ্যাস্ট্রাজেনেকার 1,11,11,722 ডোজ, সিনোফার্মের 80,985 ও ফাইজারের 2,742 ডোজ টিকা দেওয়া হয়েছে। এর আগে ভ্যাকসিন সংকটের কারণে এপ্রিলের শেষ সপ্তাহে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। উল্লেখ্য, দেশে সিনোফার্ম ও ফাইজারের ভ্যাকসিন আসার পর আবারও গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত শুধু মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারছেন। বৃহস্পতিবার থেকে আবারও সব শ্রেণী পেশার সাধারণ মানুষ রেজিস্ট্রেশন করতে পারবেন। আসন্ন ঈদ উল আজহার 3 দিনের ছুটির শেষ দিন বৃহস্পতিবার। এরপরের 2 দিন শুক্র শনিবার হয়। টানা ছুটি মিলবে 5 দিন। কিন্তু দেশে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। চলমান সর্বাত্মক বিধিনিষেধ বাড়িয়ে 14 জুলাই পর্যন্ত করা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে কি হবে? আবারও কি বাড়ানো হবে? লকডাউন এবারও কি কাটাতে হবে ঘরবন্দি ঈদ? ঈদের ছুটি নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে এমন হিসেব নিকেশ। মন্ত্রিসভার অনুমোদিত 2021 সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী এবার 21 জুলাই ঈদ উল আজহা হিসেব করে ছুটি নির্ধারণ করা হয়েছে 20, 21 ও 22 জুলাই। 22 জুলাই বৃহস্পতিবার, 23 ও 24 জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার হয় সাপ্তাহিক ছুটি। ঈদ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে তাই মোট ছুটি 5 দিন। এদিকে দেশে করোনার ছোবলে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণের হার যেভাবে বাড়ছে, এবার ঈদ উল আজহার সময় সর্বাত্মক বিধিনিষেধ থাকছে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় 2 উৎসবের মধ্যে একটি হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। চাঁদ দেখার উপর নির্ভরশীল এই ঈদ আরবি বর্ষপঞ্জিতে ঈদ উল আজহা জিলহজ মাসের 10 তারিখে পড়ে। চলতি জিলকদ মাস 29 দিনে হলে ঈদ উল আজহা 21 জুলাই, আর জিলকদ মাস 30 দিনে হলে ঈদ হবে 22 জুলাই। জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী 11 জুলাই সন্ধ্যায় পবিত্র হজের মাস জিলহজ গণনা শুরু ও পবিত্র ঈদ উল আজহার তারিখ নির্ধারণ করতে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবেন। এদিন যদি বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়, তবে 12 জুলাই পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। 21 জুলাই পালিত হবে পবিত্র ঈদ উল আজহা। লকডাউনের 5ম দিনে সোমবার সিলেটের রাস্তায় বেড়েছে জনসাধারণের চলাচল। রিকশা ও প্রাইভেট গাড়ি চলাচলে ছিল আগের 4 দিনের তুলনায় বেশি। লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিল তৎপর। 4 দিন পর ব্যাংক খোলায় ছিল গ্রাহকদের উপচে পড়া ভিড়। গ্রাহকদের চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে ব্যাংক কর্মকর্তাদের। মোজাম্মেল হকের তোলা ছবিতে আমার করা একটি রিপোর্ট। 1 সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণার পর প্রথমবার ব্যাংক খুলে সোমবার। ব্যাংকিং কার্যক্রমের সময়ও ছিল সীমিত। সকাল 10টা থেকে বেলা 1:30 পর্যন্ত খোলা ছিল ব্যাংক। তাই সীমিত সময়ের মধ্যে লেনদেন সারতে ব্যাংকের শাখাগুলোতে ছিল গ্রাহকদের উপচে পড়া ভিড়। গ্রাহকদের লম্বা লাইন চলে আসে ব্যাংকের বাইরে রাস্তা পর্যন্ত। লাইনে দাঁড়ানো লোকজনের মুখে মাস্ক থাকলেও ছিল না সামাজিক দূরত্বের বালাই। আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছি। স্বাস্থ্যবিধি মানছে তো আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু সিস্টেমটা করা উচিত ছিল যে সবগুলা শাখা যদি খোলা থাকতো, তাহলে এখানে 6 জন, ওখানে 6 জন, এই পাড়াপাড়িটা হইতো না। আপনি দেখেন এখন একটা ব্রাঞ্চ খোলা রাখার কারণে কতগুলা মানুষ একসাথে। এই যারা লাইনে আছে তারা হয়তো আজকের দিন এখানে ঢুকতেই পারবে না। তো এইভাবে যদি প্রতিদিন ওরা লাইনে থাকে, তারা টাকা কীভাবে উত্তোলন করবে? তাই কর্তৃপক্ষের নিকট আমার অনুরোধ, আপনারা প্রতিটি ব্রাঞ্চ খুলে দেন এবং সময় কম দেন। নির্দিষ্ট একটা সময় দিয়ে প্রতিটি ব্রাঞ্চ খুলেন, তখন আর জনগণের দুর্ভোগ হবে না। লকডাউনের আগের 4 দিনের চেয়ে সোমবার নগরীর রাস্তাঘাটে জনসমাগম ছিল বেশি। রিকশার পাশাপাশি মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ির সংখ্যাও ছিল আগের 4 দিনের তুলনায় বেশি। রাস্তার মোড়ে মোড়ে ছিল পুলিশের তল্লাশি। যানবাহন আটকে রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসা করে পুলিশ।
সদুত্তর না পেলে ফিরিয়ে দিয়েছে তারা। মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ি আটকে পুলিশ দেখতে চেয়েছে কাগজ, লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজ দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট যান চালকের হাতে ধরিয়ে দেয়া হয় মামলা। আমার লোকে তো অরিজিনাল কাগজ আছে, দোকান মোবাইলও দেখাইছে আমার কাগজ আছে, গাড়ির সত্তা আছে, কিন্তু কইটা যে আমার কাছে হার্ড কপি নাই, হার্ড কপি কেন থাকতো না? আমি ইমার্জেন্সির মাঝে আমার মানুষ মারা যায়, আমি হসপিটালে আমার রিপোর্ট আছে তো কেন কত শত রিপোর্ট, তারপরে হার্ড কপি নাই, হার্ড কপি লগে থাকতে হইব। এটা ডিজিটাল যুগ, যদি হার্ড কপি লগে লইয়া ঘুরা লাগে তাহলে তার কোনো মান নাই। এছাড়া র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা নগরীর বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতামূলক প্রচারণা চালান। এ সময় তারা মাস্কও বিতরণ করেন। আমাদের র্যাব 9-এর পক্ষ থেকে সর্বমোট 20টি টিম আমাদের সিলেট বিভাগে কাজ করছে। কিছু কিছু জায়গায় আমরা মোবাইল কোড করছি, কিছু কিছু জায়গায় চেকপোস্টের মাধ্যমে মানুষজনকে, জনসাধারণকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছি, কোনো কোনো জায়গায় আইনের প্রয়োগ করছি, কোনো কোনো জায়গায় মোটিভেশন করছি এবং লোকজনকে মাস্ক ব্যবহার, যে স্বাস্থ্য বিধিগুলো আছে সেগুলো মেনে চলার জন্য উদ্বুদ্ধ করছি। এভাবে আমরা এই লকডাউন বাস্তবায়নের জন্য সচেষ্ট আছি। জেলা প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর যত সদস্য আছে সবাই কাজ করছি আমরা একসাথে সমন্বয়ের মাধ্যমে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকাংশেই সফল করতে সচেষ্ট হয়েছি আমরা, এবং সামনের দিনগুলোতে এটা আমরা সফল করতে সচেষ্ট থাকব। এদিকে চলমান লকডাউনের মেয়াদ আরও 7 দিন বৃদ্ধি হওয়াতে খেটে খাওয়া মানুষজন পড়েছেন দুশ্চিন্তায়। এই সময়ে সরকারি বেসরকারি সহযোগিতা না পেলে তারা না খেয়ে থাকার আশঙ্কায় পড়েছেন। এখন ভাই কি করবো, ব্যবসা বাণিজ্য কিচ্ছুই নাই, চলার মতন কিচ্ছুই নাই, যে মানুষের চলবো মনে হয় কাঁদতে ইচ্ছা হয়। আমি এক মুক্তিযোদ্ধার সন্তান, বিশ্বাস করবেন কি না, ঋণগ্রস্ত হয়ে মানুষের ইনজুরি থেকে ঋণ করিয়া মনে করো এখন ইনজুরি ঋণ দেবো কীভাবে, কি সংসারের কীভাবে চালামো, কি দোকানদারি কীভাবে চালামো, এটা বলার মতো না ভাই। লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে নগরীর 16টি পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এছাড়া মহানগরী ও জেলার সকল উপজেলা মিলে জেলা প্রশাসনের 33টি ভ্রাম্যমাণ আদালত লকডাউন বাস্তবায়নে কাজ করছে। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। সিলেটে করোনায় একদিনে আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড স্পর্শ করেছে। সোমবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মারা গেছেন 8 জন। এর আগে সমান সংখ্যক মৃত্যু হয়েছিল গত 8 এপ্রিল। ওই দিনও সিলেট বিভাগে মারা গিয়েছিলেন 8 জন। এর আগে গেল 1 জুলাই মারা যান 7 জন, যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ছিল। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া জানান, গেল 24 ঘন্টায় যে 8 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে সিলেট জেলার 4 জন, হবিগঞ্জের 2 জন ও সুনামগঞ্জ ও মৌলভীবাজারের 1 জন করে রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 491 জনে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক 399 জন মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জে 34 জন, হবিগঞ্জে 21 জন ও মৌলভীবাজারে মারা গেছেন 37 জন। সোমবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 253 জন, যার মধ্যে 117 জনই সিলেটের। বিভাগের বাকি 3 জেলার মধ্যে মৌলভীবাজারে 61 জন, হবিগঞ্জে 54 জন ও সুনামগঞ্জে 21 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সোমবার নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার ছিল 33.96%। আর নতুন এই 253 জন নিয়ে সিলেট বিভাগে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো 26,967 জনে। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 106 জন। নতুনদের নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে 24,086 জনে। এর মধ্যে সিলেট জেলার 16,401 জন, সুনামগঞ্জের 2,836 জন, হবিগঞ্জে 2,117 জন ও মৌলভীবাজারের 2,732 জন। সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলায় হাসপাতালে ভর্তি ছিলেন 424 জন করোনা আক্রান্ত রোগী। আবারও 5 দিনের বিদ্যুৎ বিড়ম্বনায় পড়তে যাচ্ছে সিলেট। মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট নগরীর বেশ কিছু জায়গায় আগামী 5 দিন প্রতিদিন 8 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার বিদ্যুৎ অফিসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুতের 11 কেভি ফিডারের আওতাধীন সিলেট নগরীর মেন্দিভাগ, নোয়াগাঁও, সাদাটিকর, বুরহানুদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মিরের চক, মুক্তির চক, মুরাদপুর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোডের 1, 2 ও 3 নম্বর রোড, পূর্ব শাপলাভাগ,
শাহপুরান থানা ও আশপাশ এলাকায় মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই দিন বিদ্যুতের ১১ কেবি শিবগঞ্জ ফিডারের আওতাধীন শিবগঞ্জ, সবুজবাগ, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মণিপুরিপাড়া, বাদুল্লটকা, লামাপাড়া, গোলাপবাগ, বোরহানবাগ ও আশপাশের এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এছাড়া বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরাপাড়া, শাপলাবাগের ১, ২ ও ৩ নম্বর রোড, পূর্ব শাপলাবাগ, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, ফুলবাগ ও আশপাশ এলাকা, শিবগঞ্জ, সেনপাড়া, হাতিমবাগ, মণিপুরিপাড়া, লামাপাড়া ও আশপাশের এলাকায় মেরামত কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১০ জুলাই শনিবার নগরীর উপশহর রোড, সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক, শিবগঞ্জ পয়েন্ট, উপশহরের এ ব্লক, বি ব্লক ও সি ব্লকের আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পরের দিন রোববার নগরীর উপশহর রোড, সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক, শিবগঞ্জ পয়েন্ট, উপশহরের এভিসি ও ডি ব্লকের আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে সিলেট নগরীর ৬টি স্থানে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। সোমবার দুপুর থেকে ট্রাকে করে বিক্রি শুরু হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য। টিসিবির মাধ্যমে এসব পণ্য বিক্রি চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। টিসিবি সূত্র জানায়, আম্বরখানা, শাহী ঈদগাহ সহ ৬টি স্থানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতি ট্রাকে ৫০০ কেজি চিনি, ৫০০ কেজি ডাল ও ১,০০০ লিটার তেল দেওয়া হয়েছে। ট্রাকে করে এসব পণ্য বিক্রি করছেন ডিলাররা। এদিকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কিনতে টিসিবির গাড়ির সামনে ছিল মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা পণ্য ক্রয় করেন। দুর্মূল্যের বাজারে সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করতে পেরে স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা। যেদিন তো লকডাউন শুরু হইবে এর আগের দিন আমাদের সেক্রেটারি বলছে প্রতিটা পাইকারের মুখে মাস্ক থাকবে, কিন্তু উনি তো বলছে, উনি নিজেও আসলো সকালে সবার মুখে মাস্ক ছিল, হয়তো ওনার দুই তিনজনের মুখে মাস্ক নাই, হয়তো তারা বলে বসত পকেটে রাখিয়ে দিছে এই জন্য। সিলেট নগরীর কাজীর বাজারের মাছের আড়তে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। কঠোর লকডাউনেও স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতা বিক্রেতারা। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভিড় থাকে মাছের আড়তে। সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি না মেনেই গাদাগাদি করে চলে কেনাবেচা। এতে করোনা সংক্রমণের আশঙ্কা করছেন সচেতন মহল। সিলেটে গেল কয়েকদিন থেকে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি কর্পোরেশন লকডাউন বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখলেও কাজীরবাজার মাছের আড়তে এখনও পর্যন্ত কোনো অভিযান হয়নি। অথচ করোনা সংক্রমণ বাড়ায় সরকার কঠোর নির্দেশনা জারি করে লকডাউন ঘোষণা করেছে। কিন্তু কাজীরবাজারের মাছ ব্যবসায়ীরা যেন পাত্তাই দিচ্ছেন না করোনা সংক্রমণকে। স্বাস্থ্যবিধি না মেনে তারা বিক্রি করছেন মাছ। অনেক ব্যবসায়ী ও কর্মচারীর মুখে নেই মাস্ক, বালাই নেই সামাজিক দূরত্বের। ক্রেতাদেরও অনেকের মুখে মাস্ক না পরে কিনতে আসেন মাছ। স্বাস্থ্যবিধি নিশ্চিতে বাজার কর্তৃপক্ষ উদাসীন। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি স্বাস্থ্যবিধি নিশ্চিতে। ফলে বাজারে আসা ক্রেতারা রয়েছেন করোনা সংক্রমণের আতঙ্কে। পরবর্তী আঞ্চলিক ভাষার সিলেটের খবর জানানোর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।